রাত্রি যাপন করেছিলাম ঠিক এই স্পটটাতে। এই এরিয়াটা ফ্লাডের মুখোমুখি না হয়। আর ভিয়েনা শহরটা মূলত এর পিছন থেকে শুরু হয়েছে, পুরোটা জায়গা জুড়ে অ্যাকচুয়ালি ভিয়েনা শহরটা। এই পুরোটা যতটুকু দেখা যাচ্ছে মূলত এই পুরো জায়গাটাই হচ্ছে ভিয়েনা। সকালবেলা ঘুম ভেঙে গাড়ির পেছনের দরজা খুলে চোখ আটকে গেল। আমি যেন স্বপ্নেই আছি। রক্তিম আকাশের আঁচল ছুঁয়ে আছে সবুজে ঘেরা এই পাহাড়। সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পাহাড়ের গায়ে। শীতের হালকা হাওয়া বইছে আর পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত পুরো এলাকা। শীতের হাওয়ায় কাঁপছিলাম ঠিকই, কিন্তু বাহিরের এই দৃশ্য হাতছানি দিয়ে টেনে নিচ্ছিল আমাকে প্রকৃতির মাঝে। গত রাতটা আমরা সবাই এই কালেনবার্গের কোবলেন্স এলাকার এই পার্কিং লটেই কাটিয়েছিলাম। অনেকেই এখানে রাত কাটাতে আসে। তারাভরা আকাশ, পাহাড়ের সারি সারি গাছ আর দূর থেকে ভিয়েনার মিটিমিটি দৃশ্য নজর কেড়ে নেয় অনেক মানুষের হৃদয়। সুন্দর একটা ভিউ দেখে দেখে সকালের নাস্তার আয়োজনটা আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম। রুটি, ডিম আর সাথে থাকছে চায়ের ব্যবস্থা। পরোটাটা তো একদম ফুলে ফেপে উঠতেছে। পরোটা ভাজার সাথে এই ভিউটা ফ্রি। এই হচ্ছে পার্কিং প্লেস। এই হচ্ছে আমাদের সেটআপ। সকালবেলা এখানে বসে নাস্তা করব। এখানেও একটা পাহাড়, চূড়াটা দেখা যাচ্ছে, সুন্দর সবুজ, আর চতুর্দিকে পাখির কিচিরমিচির শব্দ। রাতের বেলা এখানে রাত কাটিয়েছি। আরো এখানে অনেক গাড়ি ছিল। এখানে একটা ওয়াচ প্লেস আছে। ওয়াচ টাওয়ার বলা যায়, এটা তো টাওয়ার না যেতে। আর এদিকে একটা হোটেল আছে। তো পরোটার সাথে হবে ডিম, আর সাথে হবে ইনশাল্লাহ আরটা কিছু হবে, নাটক তো আসতেছে। ডিম ভাজা হচ্ছে, এবার ডিম দিয়ে পরোটা দিয়ে খাবো, আর সাথে এই ভিউটা বসে বসে দেখবো। দর্শক, আমাদের পরোটা রেডি। এখন পরোটা দিয়ে
পরোটা দিয়ে ডিম দিয়ে আজকে নাস্তা করব। আর এই ভিউটা সেই সাথে ফ্রি, অসম্ভব সুন্দর। আর এখানে হচ্ছে চা, এর সাথে চা যদি না হয় তাহলে তার সকালের নাস্তাটাই হলো না। এই চা আর রুটি পরোটা এর সাথেই কম্বিনেশন হবে আজকে স্পেশাল। এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে এই চা আর পরোটা অসাধারণ। আসলে এই চাটা যেন নতুন একটা প্রাণ ফিরিয়ে দিল। মানে এতটা ভালো হয়েছে এবং চার লিকারটা এত করা হয়েছে, মানে অসম্ভব মজা। ভিয়েনার অদূরে অবস্থিত এই কোবলেন্স এলাকা থেকে আমরা কালেনবের্গ উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই কোবলেন্স এলাকা থেকে কালেনবের্গের দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। তো গাড়িতে প্রায় 7-8 মিনিট লেগে যায়। তো সাথেই থাকুন, রাস্তাটা অনেক সুন্দর দেখতে। রাস্তা দিয়ে আমরা পাথরের ব্লকের জন্য যাওয়াটা অনেক, আমরা এখন দেখতে পাচ্ছি কালেনবের্গের রাস্তা। কালেনবের্গ লিভপোর্টসবের্গ হচ্ছে এইদিকে, গ্রিনজি হচ্ছে ডান দিকে। তো আমরা চলে যাব এখন কালেনবের্গের দিকে। শেষ রাস্তা আসলে এত নয়েজ করে, দেখেন কি সুন্দর সবুজ। ও মাই গড, কি সুন্দর বিউটিফুল একটা রাস্তা। সাউন্ড করে এই বনের ভিতরেও ওভারব্রিজ বানিয়ে রেখেছে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। পরে আমরা কালেনবের্গের পার্কিং লটে চলে যাব এবং সেখান থেকে আসলে মূল ভিউটা দেখতে পাবো। অনেক পার্ক খালি আছে এখন। লাস্ট দিকে রাখার চেষ্টা করি, আমার মনে হয় এটা পারফেক্ট প্লেস হবে। একদম লাস্টেই রাখি। চলে এলাম কালেনবের্গের সেই যে পার্ক প্লেস, সেই পার্ক প্লেসে। এটাই মূলত পার্ক প্লেস। হাইলিগেনস্টাড থেকে 38A নামে একটা বাস চলে, যেটা কিনা এখানে এসে থামায় মূলত। আবার উঠা যায় ঠিক এখান থেকে, আবার রিটার্ন চলে যাওয়ার জন্য। এখানে আসতে হাইলিগেনস্টাড থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যায়।
আর এই পাশটা হচ্ছে মূলত কালেনবার্গের যেই আউটসিট বা দেখার যে ভিউটা, যেখান থেকে দর্শনার্থীরা ভিউটা উপভোগ করতে পারে। মূলত আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই উপভোগের জায়গায়, ওখান থেকেই মূলত মেল ভিউটা দেখা যায়। তো চলুন দর্শক, সো আমরা হেঁটে চলে যাচ্ছি সেই গন্তব্যে, যেখান থেকে ভিয়েনার পুরো দৃশ্যটা দেখা যায়। এখানে অতি প্রাচীন একটি চার্চ আমি সামনে দেখতে পাচ্ছি। এই চার্চটা দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন, এবং আমি আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাই। এখানে কিছু খাবারের দোকান আর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে একটা পাবলিক টয়লেট, আর তার পাশে কিছু শোপিসের দোকান রয়েছে। এখানে আর তেমন কিছু নেই। এই পাশে হচ্ছে আপনার ইউনিভার্সিটি, মডিউল ইউনিভার্সিটি। এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যা কিনা একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। অনেক সাইক্লিস্ট আসে, সাইকেল দিয়ে করে চলে যায়। উনি সামনে সাইকেলের সামনে হাত নাড়া দিয়ে গেলেন। আর এখানে দেখতে পাচ্ছি একটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা আছে, যে তারা দুইজনের নাম লিখে যুগলের নাম, যেমন A+B বা যেই হোক, যে অক্ষর দিয়ে শুরু, এবং একটা ডেট লিখে তারা তালাবদ্ধ করে রাখে, যাতে করে তাদের ভালোবাসাটা অটুট থাকে এবং বন্ধনটা আরো মজবুত থাকে। স্মৃতিস্বরূপ তারা এখানে তালা, দেখেন কত কত হাজার হাজার তালা হবে এখানে বন্ধ করে রাখা। তো তার এটা একটা ধর্মীয় বিশ্বাস হতে পারে, আমি ঠিক এর বিশদ জানি না। উপরে একটা তালা, বড় একটা তালাও ঝুলিয়ে রেখেছে, আপনি দেখেন, এই যে সেই তালা। আর এটা হচ্ছে একটা হোটেল, এখানে আবাসিক একটা হোটেল। আর এখানে কিছু বাড়ি আছে, যারা এখানে বসতি বা অনেক স্থায়ীভাবেই তারা অনেক সময় যাবত এখানে আছেন। সুন্দর একটা পরিবেশ, আজকে ওয়েদারটাও অত্যন্ত মনোরম। আর যে মেইন ভিউটা সেটা হচ্ছে এখানে। এখানে কিছু কফি শপ আছে, যেমন এটা একটা কফি শপ, আর এটাও আর একটা কফি শপ। কফি শপে বসেও আসলে জায়গাটা এনজয় করা যায়। অনেক টুরিস্ট আসেন প্রতিদিন এখানে। দেখেন কি সুন্দর একটা ভিউ, অসম্ভব সুন্দর একটা ভিউ। প্রতিদিন হাজার হাজার দর্শক এখানে এই ভিউটা উপভোগ করার জন্য আসেন। তো আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে ঠিক এই দিক থেকে একটা পাহাড়ে উঠে এই ভিউটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখান থেকে যে ভিউটা, এটা আরো সুন্দর। এখানে যে নদীর কথা বলেছিলাম, সেই নদীটা হচ্ছে এখানে, এটা একটা দোনাউবে নদী। এখানে আসলে একটা নদী না, একটা নদীর পাশে আর একটা নদী, যে নদীটা কিনা একটা নদী থেকে আসছে, মূলত দুইটা সেপারেট একটা ওয়ে। যখন এই বড় নদীটার পানি বেশি ওভারফ্লো হয়ে যেতে থাকে, তখন ওই ছোট নদীটা রিজার্ভার হিসেবে খুলে দেয়া হয়। তখন এই পুরোটা নদী দিয়ে সমানে পানিটা ওই ব্রাতিস্লাভা বা ওই হাঙ্গেরির দিকে চলে যায়, যাতে করে এই এরিয়াটা ফ্লাডের মুখোমুখি না হয়। আর ভিয়েনা শহরটা মূলত এর পিছন থেকে শুরু হয়েছে,
পুরোটা জায়গা জুড়ে অ্যাকচুয়ালি ভিয়েনা শহরটা। এই পুরোটা যতটুকু দেখা যাচ্ছে মূলত এই পুরো জায়গাটাই হচ্ছে ভিয়েনা। এখানের এই রাস্তাগুলো আমি হেঁটে গিয়েছি এর আগে। এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতে অনেক মজা লাগে, অনেক আনন্দ পাওয়া যায়। আর দেখেন পাহাড়ের উপরেও কিছু বাড়ি ঘর আছে ছোট ছোট, যেমন এই বাড়িঘরগুলো, এগুলোতে একটা সকালবেলা বা যে কোনো সময় একটা যে ভিউ, সেই ভিউটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা আজকে এখানে রাত্রি যাপন করেছিলাম ঠিক এই স্পটটাতে। এটার নাম হচ্ছে কোবলেন্স। এটা মধ্যবর্তী একটা প্লেস। দেখতে অসম্ভব সুন্দর, মাইন্ড ব্লোয়িং। আর এই হোটেলটাতে যারা বসবাস, আবাসিক যে হোটেল, এই হোটেলটা থেকেও আসলে আউটসিট বা দেখার যে ভিউটা, সেটা অসম্ভব সুন্দর হয়ে থাকে। তো দর্শক, যাদের ইচ্ছা, যাদের ভ্রমণ করার ইচ্ছা, যারা ভিয়েনাতে একবার আসেন, তারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে কালেনবার্গ এসে যাবেন। আর যদি এরকম একটা হোটেলে রাত্রি যাপন করেন, সেই একটা নৈসর্গিক একটা ভিউ, সেটা আপনাদের অবশ্যই মন কাড়বে। আর রাতের বেলার যে ভিউটা, পুরোটা শহর একদম আলোকিত হয়ে থাকে, মিটমিট জ্বলতে থাকে। তো দেখতে অসম্ভব সুন্দর লাগে। এখানে 1 থেকে 2 ইউরো খরচ করে এরকম দূরবীন পাওয়া যায়, যেগুলো দিয়ে মূলত দূরের একটা ভিউ উপভোগ করা যায়। দেখতেই পাচ্ছেন, এই জিনিসটা দিয়ে অনেক দূর পর্যন্ত একটা ভিউ অনেক কাছে থেকে মনে হয় তখন। আপনারা জেনে অবাক হবেন যে চার্চটার কথা বলেছিলাম, এই চার্চটা 1629 সালে স্থাপিত হয় এবং এটা আজ পর্যন্ত কি সুন্দর অবস্থায় রয়েছে। আমি আপনাদেরকে ভিতরের অংশটা একটু দেখাই। প্রবেশপথে মোমবাতি জ্বালানো, প্রার্থনায় ব্যস্ত, তাই জোরে কথা বলছি। তো দেখলেন কি সুন্দরভাবে পরিপাটি অবস্থায় চার্চটা রয়েছে, এবং চার্চের অবকাঠামোটাও কত সুন্দর। কালেনবার্গ দেখা শেষ। এবার আমরা রওনা হয়েছি আরেকটা পাহাড়ের উদ্দেশ্যে। আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠব এবং ওখান থেকে নদীর যে ভিউটা, সেটা অনেক ভালো দেখা যায়। তো আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই রাস্তায়, যেখানে থেকে মূলত পুরো নদীটা দেখা যায় এবং ভিয়েনার আশেপাশে যে আরো কতগুলো এরিয়া রয়েছে, কতগুলো বিভাগীয় শহর রয়েছে, সেই শহরগুলো উপভোগ করা যায়। সাইকেল নিয়ে
অনেক সাইক্লিস্ট প্রতিদিন আসে সাইকেলে করে পাহাড়ের উপরে ওঠে, এবং আসলে উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু নামার সময় শুধু ধরে রাখলে নেমে যেতে পারে। তারপরও অনেকটা রিস্কি, কারণ একটুখানি ইমব্যালেন্স হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছি সামনে লিওপোল্ডস বেয়ার্গের সাইন। রাস্তাটা খুব বেশি দূর না, কিন্তু এই পাথরের রাস্তা দিয়ে গেলে যেটা হয় আর কি, অনেক স্লো যেতে হয়, আর গাড়িও অনেক বাম্পি ভাবে যায়। এই ডান পাশটাতে বাচ্চাদের গাছে চড়ে বিভিন্ন রাইড শেখানো হয় মূলত, যেমন দড়ি দিয়ে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। বিশেষ করে সামার টাইমে এই খেলাটা খেলা হয়। এখানে সব ধরনের সিকিউরিটি সরঞ্জাম তাদেরকে দিয়ে আসলে এখানে পাঠানো হয়, যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়। তো অনেক আনন্দদায়ক একটা গেম তাদের জন্য। মনে হচ্ছে আমরা প্রায় এসে গেছি। সামনে একটা বাস দেখতে পাচ্ছি, হ্যাঁ সামনে একটা এগুলো হচ্ছে একটা দুর্গ। এই লিওপোল্ডস বেয়ার্গ কোনো এক সময় এখানে কোনো এক রাজা বসবাস করতেন, এবং তার যেই বাসভবন, এটা ছিল সেই বাসভবন। আমরা এই ডান দিকের রাস্তা ধরে উপরে উঠব, এখানে আর গাড়ি দিয়ে যাওয়া যায় না। দর্শক, আসলে ভিয়েনা থেকে এখানেও আপনার এই বাসে করে উপরে আসা যায়। কালেনবের্গের পরে এইটা হচ্ছে দ্বিতীয় স্টপেজ, যা হচ্ছে লিওপোল্ডস বেয়ার্গ নামে খ্যাত। আমরা এই রাস্তা ধরেই অ্যাকচুয়ালি এসেছি, এবং এখন এই পথ ধরে উপরে উঠতে হবে। কে যেন একটা হারমোনি বাজাচ্ছে। তো এই রাস্তা ধরে আমরা উপরে উঠে যাব। এখানে দেখতে পাচ্ছি সৈন্য সামন্তের একটা স্ট্যাচু রয়েছে। তারা কিভাবে তলোয়ার বা ইয়েগুলো পরতো, কস্টিউমগুলো পরতো, এবং তাদের হাতে একটা বন্দুক থাকতো, একটা তলোয়ার থাকতো, এরকম একটা পরিস্থিতি। একজনের চাবি, তাদের চুলগুলো কেমন হতো, পাকানো, এবং আগে এরা মোষ রাখতো অ্যাকচুয়ালি। এটা 1683 সনের একটা। এই রাস্তা ধরে আমরা উপরে উঠব। দেখতেই পাচ্ছেন বাম দিকে একজন ভিক্ষুক, অ্যাকচুয়ালি সে হারমোনিকা বাজিয়ে সে টাকা ইনকাম করছে। তো চলুন দর্শক, দুইটি রাস্তা উপরে চলে গেছে। অ্যাকচুয়ালি দুইটা গন্তব্য একই, কেউ একটা দিয়ে উঠলে আরেকটা দিয়ে নামতে পারে। আসলে উপরে উঠতে গেলে একটু কষ্ট হয়। স্লোপটা মোটামুটি ভালোই খাড়া, তো হাঁটতে একটু হাঁপিয়ে যাওয়া লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো নিচ থেকে কিভাবে উপরে উঠে গেছে একদম। আমরা গাছের যেই আগা বা অগ্রভাগ সেটা ধরতে পারি, অথচ গাছটা অনেক লম্বা। গাছের ফাঁক থেকে সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। দেখেন এখানে সুন্দর কিছু রেস্ট হাউস বা বাড়ি হবে, এগুলো দেখা যায়।
উঠতে দেখা গেল কিছু বেঞ্চ যেখানে বসা যাবে। আর দেখেন কি সুন্দর গাছগুলো, ও মাই গড, গাছের পাতাগুলো একদম সবুজ। আর ওদিকে দেখা যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ। এই ভিউটা আসলে অমায়িক। তারপরে এই গাছগুলোর যে একটা ভিউ, গাছের ফাঁকে ফাঁকে ছায়ার মধ্যে থেকে এই ভিউগুলো অসম্ভব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এই যে নদী, অ্যাকচুয়ালি ওই পাশটাতে গেলে নদী দেখা যায়। আর দর্শক, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে যাওয়া যায় হেঁটে হেঁটে। এটা একটা হাঁটার রাস্তা। যারা হাইকিং পছন্দ করেন তারা এই রাস্তা ইউজ করতে পারেন নিচ থেকে উপরে ওঠার জন্য। এটা প্রায় 500 মিটার উঁচু একটা পাহাড়, তো প্রায় আধা ঘন্টা সময় লাগবে। কিন্তু যারা স্পিডে ওঠেন তাদের জন্য 15 থেকে 16 মিনিট যথেষ্ট এই এতটুকু উঁচায় ওঠার জন্য। এই দুর্গটা রোমান এম্পায়ার্সের সময়কার একটা দুর্গ। আজ থেকে প্রায় 3 থেকে 400 বছরের পুরাতন এই দুর্গটাতে এখন অবশ্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অনেক সংস্কারের কাজ চলতেছে, তাই আজকে এখন আর ভিতরে যেতে দিচ্ছে না। ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চুনা পাথর, আগের দিনের সেই চুনা পাথর ব্যবহার করে মূলত এই দেয়ালগুলি নির্মাণ করা হয়েছিল এবং এর ধ্বংসাবশেষ কিছু অংশ হলেও এখন দেখা যাচ্ছে। চুনা পাথর আর এরকম ব্লক পাথর, এবং এক একটা এক এক সাইজের পাথর। কোনো একটা নির্দিষ্ট সাইজ করা নেই, যখন যেটা যেভাবে জোড়া লাগবে ঠিক সেই পজিশনে জিনিসটাকে, দেয়ালটাকে তৈরি করা হয়। যেমন দেখতে পাচ্ছেন যে জানলার মধ্যে সেরকম। এটা হচ্ছে এই দুর্গের পিছনের অংশ, আর এদিক দিয়ে হচ্ছে মেইন ভিউটা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুইটা নদী প্যারালাল ভাবে চলে গেছে। আর নদীর উপরে কি পরিমাণ ব্রিজ আছে, 1 2 3 4 5 6টা, প্রায় 6-7টা ব্রিজ একই লাইনের রয়েছে। এদিকে পাহাড়ের চূড়ায় বসে সুন্দর পাখি ডাকতেছে, পাখির কিচিরমিচির শব্দটা অনেক মজা লাগছে এবং অসম্ভব দূর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর, আর পানিগুলো একদম পরিষ্কার টলমলে। দেখেন কি পরিমাণ মূল উঁচু করে দেয়াল তৈরি করা হয়েছিল, যাতে করে বিভিন্ন শত্রুদের আক্রমণ থেকে এই দুর্গটাকে রক্ষা করা যায়। আর এই দেয়ালগুলি অত্যন্ত মজবুত ভাবে তৈরি করা, আর এর পুরুত্ব অনেক অনেক বেশি। তো একটা কামানের গুলিও আসলে এটাকে তত বড় কোনো ক্ষতি সাধন করতে পারবে না, এই অবস্থাতে তারা এই জিনিসটাকে তৈরি করেছিল। আর আপনারা জানেন, আমি দেখিয়েছি কিছু অংশে যে এটা আসলে কত উপরে অবস্থিত। আসলে এই দুর্গগুলো অনেক উপরে নির্মাণ করা হয়, যাতে করেই কোনো শত্রু এই দুর্গতে আক্রমণ চালাতে না পারে। দর্শক, রিপোর্টস ব্যাগ দেখা শেষ করার পর আমরা রওনা হয়েছি আবার সেই পাহাড় থেকে নিচের অংশে। নিচ থেকে নামছি আর মনে হচ্ছে যেন বিমান থেকে ল্যান্ড করছি, এরকম একটা পরিস্থিতি। কানগুলো যেমন বন্ধ হয়ে আসছে, একদম কানে একটা চাপ দিয়ে আছে, মনে হচ্ছে যে এরকম আঁকা বাঁকা রাস্তায় যাচ্ছি আর কানগুলো বন্ধ হচ্ছে।
আর ডানে বামে সব দিকেই চেরি গাছে ভরপুর। এখন চেরির সময় হয়েছে, চেরি গাছগুলোতে এখন পাতা নতুন করে পাতা আসছে আর ফুল ফুটবে। এখন সামার আসতে আসতে আপনার চেরি গাছগুলোতে চেরি ধরবে, তখন অসম্ভব সুন্দর লাগবে। এই গাছগুলো একদম রক্তির বর্ণ ধারণ করবে আর চেরি গাছগুলোতে অসংখ্য পরিমাণ চেরি ধরে, দেখতে অনেক ভালো লাগে। আঁকা বাঁকা পথ ধরে চলে যাচ্ছি আর যাচ্ছি, রাস্তা যেন আর ফুরোয় না। কি সুন্দর রোদেলা একটা দিন, আর রাস্তাগুলো একদম মসৃণ। এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালাতে অনেক মজা লাগে। এখন প্রায় দুপুর, তো আমরা লিওপোল্ডস পার্ক দেখা শেষ করে রওনা হয়েছি ফ্লোরিসডর্ফের উদ্দেশ্যে। সেখানে সুন্দর একটা ওয়াটার পার্ক আছে, সেই ওয়াটার পার্কে আমরা দুপুরে লাঞ্চ করব, ওখানে রান্না করব, অনেক মজা করব। তো চলুন দর্শক, আজকে হবে খিচুড়ি, 1 নাম্বার খিচুড়ি, সেই স্পেশাল খিচুড়ি যাতে থাকছে ভেজিটেবল, এখানে চাল ডাল ধোয়া হয়েছে, গরম মশলা, এখানে আছে আরো অনেক মশলা, আর এখানে অলরেডি অনিয়ন কেটে দিয়ে দিয়েছি। তো হবে আজকে স্পেশাল। এই অলরেডি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং সেই সাথে গিন্নির হাতের একটু স্পর্শ না হলে খিচুড়িতে আসলে টুইস্ট হবে না। তো দুজনে মিলে আসলে রান্না করা। দেখেন কি সুন্দর একটা পরিবেশে আমরা আছি। এটা একটা লেক, ছোট্ট একটা লেক, ওই পাশে কিছু মানুষ বসে আছে আর এদিকে হচ্ছে সুবিশাল গাছ। দেখেন কত বড় বড় এক একটা গাছ, হালকা হালকা ছায়া দিচ্ছে, ভিউটা অসাধারণ। এদিক দিয়ে একটা ট্রেন স্টেশন আছে, ট্রেনটা চলে যাচ্ছে একটা অলরেডি। আর এদিকে আমাদের দেশে বলে ফেচ্চা, ফেচ্চা বা ওই জাতীয় একটা কিছু পাখি ডাকতেছে। পার্কটা অসম্ভব সুন্দর। এরকম একটা নান্দনিক পরিবেশে এসে আজকে খিচুড়ি খাওয়ার মজাটাই হবে অন্যরকম। আর এই পুকুরটাতে যদি, এই লেকটাতে যদি একটু শাপলা থাকতো তাহলে মনে হয় আর একটু নান্দনিক হয়ে যেত, কিন্তু শাপলা এখানে হয় না। তবে অন্যান্য কিছু ফুল দেখা যায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ফ্লোরিসডর্ফের একটা পার্ক, যার নাম হচ্ছে ওয়াসার পার্ক বা ওয়াটার পার্ক নামে পরিচিত। এটা নদীর তীরে, প্রায় নদীর তীরে অবস্থিত। এই পোর্শনটা পার হলে অ্যাকচুয়ালি নদী। তো এর সাথে এই পানিগুলো সুইট ওয়াটার বা সুস ওয়াটার বলা হয়, এবং এই পানিগুলো ওই নদীর থেকেই আসলে নদীর লেভেলের সাথে সামঞ্জস্য রেখে এখানে ফিল্টার করে পানিটা আসে, এবং এটা একটা প্রাকৃতিক রিজার্ভার হিসেবে কাজ করে। বিশেষ করে উইন্টার সময়টাতে এই পানিগুলো বরফ হয়ে যায়, তখন আবার এর উপর দিয়ে হাঁটাচলাও করা যায়। আমি কয়েকবার এসেছি এর মধ্যে, তো অনেক সুন্দর একটা পরিবেশ। আর এই পানিতে আমি অনেক বড় বড় ফিশও দেখেছি, অনেক বড় বড় ফিশ দেখেছি, বোয়ালের মতো। এক একটার ওজন প্রায় 5 কেজি হবে। এখন আমি ফিশ দেখতে পাচ্ছি না, কারণ এখন রোদের সময়, বড় বড় ফিশগুলো এই সময়টাতে বের হয় না। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা পেয়ারা। আজকে একটু আগে কিনে এনেছি। তো পেয়ারাটা দিয়ে আর তেঁতুল দিয়ে আজকে এই ক্যানেলের পাড়ে বা লেকের পাড়ে ভর্তা হবে, ভর্তা। তো
কেটে নিই। সব সরঞ্জামাদি রেডি আছে, কেটে নিয়ে আজকে ভর্তা খাবো, আর সাথে আছে খিচুড়ি, আর সাথে করে নিয়ে এসেছি মাংস। সব মিলিয়ে আজকে জমিয়ে খাবো, আর আপনারা শুধু এনজয় করবেন। তো এই হয়ে গেল আমাদের পেয়ারার সেই স্পেশাল ভর্তা। খেয়ে টেস্ট করে দেখি, অসাধারণ, এক কথায় অসাধারণ। এই ইউরোপের মাটিতে বসে, এমন সুন্দর একটা পার্কে বসে, এরকম একটা তেঁতুল মরিচ, তারপরে লবণ চিনি সব মিশিয়ে এরকম একটা কম্বিনেশন খেতে পারাটা আসলে আমি মনে করি ভাগ্যের ব্যাপার। অসাধারণ মজা হয়েছে। দর্শক, আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি দিয়েছি লবণ, তেঁতুল, একটু চিনি, একটা কাঁচামরিচ আর একটা পেয়ারা। তারপরে ভালোভাবে একটু কচলিয়ে খাওয়া শুরু করে দিবেন। ব্যাস, কি যে মজা, বলে বোঝানোর মতো না। আম্মু, কেমন লাগছে তোমার কাছে? হ্যাঁ, অসম্ভব মজা। হ্যাঁ, ইয়াম্মি। তোমার কাছে ঝাল লাগছে না? ঝাল লাগে না একটু? বলো কি, আমার কাছে তো ঝাল লাগলো। তুমি ঝাল খেতে পারো? ভেরি গুড। তো আমাদের রান্না শেষ হয়ে গেল দর্শক। এই যে দেখেন, আজকে ভুনা খিচুড়ি খাবো আমরা। ভুনা খিচুড়ির সাথে আছে ডিম, সেই ডিম ভাজা, বাসা থেকে নিয়ে আসা সুন্দর গরুর মাংস, তারপরে আছে একটু সালাদ, আর সাথে আরেকটা হচ্ছে মুরগির মাংস। তো সব মিলিয়ে একটা জম্বেশ খাবার হবে আজকে। আমি আর দর্শক সহ্য করতে পারছি না, আর ওয়েট করতে পারতেছি না। অসম্ভব। গরু মাংস দিয়ে যা লাগতেছে না, গরু মাংসের যে ঝোলটা, সেই ঝোলটা দিয়ে খিচুড়ি খাওয়ার স্বাদটা আসলে অন্যরকম। বসন্তের শুরুর দিকে এই ওয়াটার পার্কে প্রচুর টিউলিপ ফুল দেখা যায়, আর সাথে অন্যান্য ফুল তো থাকছেই। একদম ফুলে বাগানটা পুরো ভরে গিয়েছিল। তার একটু দৃশ্য আপনাদেরকে দেখাই, কি অপরূপ সুন্দর। দুই দিনের কাটানো আনন্দময় মুহূর্তগুলো আমি চেয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং নিজে অনেকটাই এনজয় করেছি। আশা করি আপনারাও এনজয় করেছেন জিনিসটাকে। তো যদি এতটুকু ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আর আরেকজনের কাছে শেয়ার করবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।